নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা কাহিনী, ভ্রান্ত পথের শেষে। ঝকঝক ঝকঝক, ফেনা ভেঙে তরঙ্গ তুলে রাত্রির নিকষ কালো আধার ভরা বুককে সার্চ লাইটের তীব্র আলোক রেখার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে এগিয়ে চলেছে এস মালাবার। এই বিরাট যাত্রীবাহী জাহাজখানি বোম্বে থেকে এসে পৌঁছেছিল কলকাতায়। তারপর রেঙ্গুন হয়ে সিঙ্গাপুর গিয়ে হবে এর যাত্রাপথের শেষ। জাহাজের অধিকাংশই ডেকের আরোহী। ডেকের আরোহীদের সংখ্যা সর্বসমেত প্রায় 450, কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীর সংখ্যা অত্যন্ত কম। মাত্র 3 জন প্রথম ও 4 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। দ্বিতীয় শ্রেণীর 4 জনের মধ্যে 2 জন যাত্রীকে দেখা গেল ডেকে দাঁড়িয়ে সামনের নীল সাগরের দিকে পরিপূর্ণ চোখ মেলে চেয়ে থাকতে। এই 2 জন আসলে আমাদের পরিচিত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি আর তার সহকর্মী ও বন্ধু রতনলাল। ওদের 2 জনকে হঠাৎই জাহাজে উপস্থিত দেখে আপনারা বিস্মিত হতে পারেন, কিন্তু বিস্ময়ের কিছু নেই। জরুরি কারণে বাধ্য হয়েই এদের 2 জনকে এই জাহাজে করে সিঙ্গাপুর অবধি যেতে হচ্ছে। ভারত গভর্নমেন্টের প্রায় 5 লক্ষ টাকা মূল্যের স্বর্ণ এই জাহাজের একটি সেফ ভল্টে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। খবরটা অবশ্য সাধারণের কাছে অজ্ঞাত, কিন্তু গভর্নমেন্টের কাছে পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে খবর এসেছিল যে 2 জন বিখ্যাত দস্যু এই খবরটা পেয়ে এই জাহাজে চড়ে সিঙ্গাপুরের দিকে যাত্রা করবে এই স্বর্ণ লুণ্ঠন করবার উদ্দেশ্য নিয়ে। সেই জন্যেই স্পেশাল 2 জন মিলিটারি সার্জেন্ট, যদিও সেফ ভল্টের সামনে দিবারাত্র পাহারায় নিযুক্ত ছিল, তবুও গভর্নমেন্ট থেকে বিশেষ অনুরোধ করে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি ও রতনলালকে পাঠানো হয়েছে এই স্বর্ণের ওপর বিশেষ নজর রাখার জন্যে। রাত 9টা বাজল। আকাশে শুক্লা নবমীর চাঁদ, তার ছড়িয়ে পড়া আলো সাগরের নীল ঢেউগুলোর মাথায় মাথায় ছড়িয়ে পড়ে সাগরের বুককে অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত করেছে। মৃদু ঝোলো হাওয়ায় দূর হয়ে যায় শরীরের সমস্ত ক্লান্তি। অনুকূল পরিবেশের জন্যে এই ভ্রমণটা রতনলালের খুবই ভালো লাগছিল। সে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সুবিশাল জলরাশির দিকে তাকিয়ে থেকে একবার বলে উঠল, বাহ, সিম্পলি চার্মিং। কয়েক ঘন্টা আগে ছিলাম কলকাতার জনকোলাহল পরিবেশে, আর এখন নিশ্চিম নীল সাগরের অগণিত ঢেউ গুনতে গুনতে চলেছি কোন অনির্দেশের পথে। দীপক হেসে বলল, সাগরের সংস্পর্শে এসে তুই যে কবি হয়ে উঠলি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কবি নই। আমাদের কি কাজ সেটা যেন সব সময় মনে থাকে। রতন বলল, তাই বলে শুধুমাত্র কাজ? রতনের কথা শেষ হবার আগেই দূরে খাবার ঘন্টা বেজে ওঠার শব্দ শোনা গেল। দীপক বলল, আর কবিত্ব করে কাজ নেই, ওদিকে খাবার ঘন্টা বাজলো, শুনতে পাচ্ছিস তো? চল খাওয়া যাকগে। রতন বলল, চল। এত শীঘ্র সময়টা যে কিভাবে কেটে গেল তা বুঝতে পারছি না। রতনের কথা শেষ হতে না হতেই দীপক দূরে ডাইনিং রুমের দিকে গমনরত একজন লোকের দিকে রতনের দৃষ্টি আকর্ষণ করে বলল, এই যে ভদ্রলোকটি যাচ্ছেন, ওকে চিনতে পারিস? রতন বলল, পরিচয় এখনো হয়নি, তবে শুনেছি রেঙ্গুনের একজন বিরাট ধনী লোক, ফার্স্ট ক্লাসের যাত্রী। কার কাছে শুনলি? জাহাজের ক্যাপ্টেনের সঙ্গেও ওর আলাপ আছে কি না তাই? বাহ, ভেরি গুড। এর মধ্যেই সব খবর নিতে শুরু করেছিস দেখছি, শুধু কাব্য নিয়েই মেতে নেই। রতন হেসে বলল, তোর কাছে আমি বুঝি চিরদিন এমনি অকর্মাই থাকবো?
দীপক বলল, না, তবে খবরের সবটা এখনো জানতে পারিসনি কি না তাই বলছি। রতন বলল, সে কি? দীপক বলল, শুধু বড়লোক শুনে লাভ কি? কি কাজ করেন, নাম কি, আসল নিবাস কোথায়, এসব খবর প্রত্যেক যাত্রীর সম্বন্ধেই নিতে হবে। রতন বলল, অতটা অবশ্য। দীপক হেসে বলল, তবে শোন, আমি ওর সম্বন্ধে অনেকটা খবর বলে দিতে পারি। উনি বর্মার একজন বিখ্যাত ব্যবসায়ী, তবে ব্যবসা যে কী তা জানে না কেউ। নাম শোনা গেল অনঙ্গস্বামী আয়েঙ্গার, মানে দক্ষিণ ভারতের লোক। বর্মায় শুধু ব্যবসা করেন এই মাত্র, কিন্তু এর আগে ওকে যেন কোথায় দেখেছি। কোথায় সেটাই এখনও মনে করতে পারছি না। কি ঝামেলা বলতো। কথা শেষ না হতেই একটা খালাসি শ্রেণীর লোককে দেখা গেল হঠাৎ একটা থামের আড়াল থেকে বের হয়ে একপাশে সরে যেতে। দীপক চুপ করে গেল। রতনও অবাক হয়ে গিয়েছিল খানিকটা। লোকটা চলে গেলে বলল, কি ব্যাপার বলতো, লোকটা কি আমাদের কথা শুনছিল নাকি? দীপক গম্ভীরভাবে শুধু বলল, বোঝা যাচ্ছে না, তবে শিকারী কুকুরের মতো চোখ সব সময় খোলা রাখতে হবে, বুঝলি? নিঃশব্দে তারা দুজনে ডাইনিং রুমে গিয়ে উপস্থিত হলো। অনঙ্গস্বামী আয়েঙ্গার নামে ভদ্রলোকটি দীপকের আগেই এসে খেতে বসেছিল। দীপকরা গিয়ে বসলো তারই ঠিক পাশে। খেতে খেতে একসময় হঠাৎ সে দীপকের দিকে চেয়ে প্রশ্ন করল, সেদিন ক্যাপ্টেন মুলার সাহেব আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন বটে, কিন্তু বেশিক্ষণ কথাবার্তা হলো না। দীপক হেসে বলল, হ্যাঁ, সেদিন একটু ব্যস্ত ছিলাম। অনঙ্গস্বামী বলল, হো, আপনিও তবে আমার মতো ব্যবসায়ী? কি করে বুঝলেন? ব্যবসার ইংরাজি নাম হলো বিজনেস, মানে যাতে ব্যস্ত থাকতে হয়, তাই না? দুজনেই হো হো করে হেসে উঠল। অনঙ্গস্বামী বলল, যাচ্ছেন কত দূর? আপাতত রেঙ্গুন, তবে প্রয়োজন হলে সিঙ্গাপুর অবধি যেতে পারি, কারণ সেটা নির্ভর করছে কাজের ব্যবস্থার উপর। আপনি তো বোধহয় রেঙ্গুনেই নামবেন। হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে? নিশ্চয়ই, কি কথা বলুন। আপনাকে যেন আগে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে বটে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। অনঙ্গস্বামী হেসে বলল, অনেককে না দেখলেও হঠাৎ দেখলে মনে হয় যেন অনেক দিনের চেনা। ওটা কিছু নয়। দীপক অন্যমনস্কভাবে বলল, কিন্তু অতটা ভুল অবশ্য। মাঝপথেই কথা বন্ধ করে দীপক উঠে পড়ল। তার খাওয়াও শেষ হয়ে গিয়েছিল ততক্ষণে। রাত তখন 2টো। সারা জাহাজ ঘুমিয়ে পড়েছে নিথর নিদ্রার কোলে। সন্ধ্যার মুখোমুখি যে একখণ্ড গাঢ় কালো মেঘ জমে উঠেছিল দক্ষিণ দিগন্তে, ধীরে ধীরে তা আচ্ছন্ন করেছে সারা আকাশটাকে নিবিড় কালিমায়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, শো শো শব্দে চলেছে দামাল হাওয়ার উদ্ধত দুরন্তপনা। খট 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 মিলিটারি বুটের শব্দ। জাহাজের ওপর ঠিক স্ট্রং রুমের ভল্টের সামনে পায়চারি করছে দুজন নির্ভীক সার্জেন্ট। জীবনে বহুবার তারা দুরন্ত বিপদের মুখে নিজেদের দুঃসাহসিকতার প্রমাণ করে গভর্নমেন্ট থেকে আজ এত বড় একটা দায়িত্বপূর্ণ কাজে নিযুক্ত হবার গৌরব অর্জন করেছে। খট 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 চলেছে অবিশ্রান্ত পায়চারি। অনন্তকাল ধরে যেন চলতে থাকবে তাদের এই দুঃসাহসিক দৃঢ় কর্তব্যনিষ্ঠা। মহাকালের রোজ নামচায় দুজন চিরন্তন নায়ক যেন। জাহাজ কাঁপছে বাতাসের দোলায়। অবিশ্রান্ত চলেছে দুরন্ত বাতাসের মাতামাতি। নিজের কক্ষে বসে এক মনে কাজ করে চলেছেন ক্যাপ্টেন মুলার। স্ট্রং রুমের দরজায় যে দুইজন প্রহরী আছে তাদের উপরে তার অগাধ বিশ্বাস। কিন্তু মাঝরাতের অখণ্ড আধারে গা ঢাকা দিয়ে যে দুজন লোক মার্জারের মতো লঘু পায়ে ধীরে ধীরে এসে দুদিক থেকে প্রহরী দুজনের দুপাশে চুপচাপ দাঁড়িয়েছিল, সেদিকে খেয়াল ছিল না কারো। কে জানে কি এদের দুজনের সত্যিকারের পরিচয়?
প্রহরী দুজন নিজেদের মনে পায়চারি করে চলেছে। যান্ত্রিক পদক্ষেপ, একটানা কাজ চলেছে তাদের। কিন্তু তাদের এই কাজ করবার অবকাশ আর বেশিক্ষণ মিলল না। পেছন দিক থেকে আকস্মিকভাবে দুজনে কাদের দ্বারা যেন আক্রান্ত হলো ঠিক একই সময়ে। তাদের সে আকস্মিক আক্রমণ ক্ষুধার্ত বাঘের চেয়েও অনেক বেশি হিংস্র জিঘাংসায় পূর্ণ। কাতর শব্দ, করুণ গোঙানি, ধীরে আবার তা ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে যায়। তারপর চারদিকে আবার বিরাজ করতে থাকে অখণ্ড নীরবতা। বাইরের জলো বাতাসের একঘেয়ে করুণ দীর্ঘশ্বাসের আড়ালে সে শব্দ সম্পূর্ণ মিলিয়ে যায়। ঝপ ঝপ, দুটি শব্দ শুধু। জাহাজের রেলিং টপকে ওপারের নিঃসীম নীল সাগরের বুকে আশ্রয় গ্রহণ করে দুটি নির্ভীক সৈনিকের প্রাণহীন দেহ। পৃথিবীর বুকে তাদের এই আত্মোদ্যানের সাক্ষী রইল না কেউ। আততায়ী দুজন প্রহরী দুজনের পোশাক আর রাইফেল দুটো আগেই ছিনিয়ে নিয়েছিল। এবার তারা দুজনে সজ্জিত হয় নব সাজে। হিংস্র মুখের ওপর যেন চাপা পড়ে দুটি নিরীহ লোকের মুখোশ। আবার চলে পায়চারি, খট খট খট। জাহাজের বুকের ওপর শুধু পড়ে রইল দুফোঁটা টকটকে তাজা রক্ত, এই হিংস্র ঘটনার করুণ সাক্ষ্য বহন করবার জন্যে। ঠিক এমনই সময়ে একটা বেতার বার্তা পেলেন জাহাজের ক্যাপ্টেন মিস্টার মুলার। বার্তা আসছে কলকাতা পুলিশ বিভাগ থেকে। পুলিশের বিশেষ বিভাগ জানতে পেরেছে যে দুজন দুর্ধর্ষ দস্যু SS মালাবারের বুকে আত্মগোপন করে চলেছে গভর্নমেন্টের 5 লক্ষ টাকা দামের সোনা অপহরণ করবার জন্যে। ভ্রুকুটি কুটিল হয়ে পড়ে ক্যাপ্টেন মুলারের মুখ। তার মনে শুধু একমাত্র প্রশ্ন, কে এই দুজন দুরন্ত দস্যু? সত্যি যদি তারা এই জাহাজে থাকে তবে তাদের ছদ্মবেশ ধারণের কৌশল অপূর্ব, সন্দেহ নেই। বেতার বার্তা ভেসে এলো। এই দুজন দস্যুর একজন হচ্ছে বিখ্যাত বার্মিজ দস্যু লিউসিন, আর অন্যজন হচ্ছে তারই সহকারী সিনফো। আশ্চর্য, নিজের মনেই ভাবতে থাকেন মিস্টার মুলার। ধীরে ধীরে কপালের ঘাম মুছে ফেলেন তিনি। বেশ একটু অন্ধকার থাকতেই ঘুম ভেঙে যায় রতনলালের। খুব ভোরে ওঠা তার বহুদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রতন বেরিয়ে পড়ে ডেকের উদ্দেশ্যে। ডেকের ওপর বেরিয়ে একটু সামুদ্রিক বাতাস উপভোগ করেই সে প্রাতঃভ্রমণের কাজ শেষ করবে স্থির করেছিল। আগের রাতে বৃষ্টি হয়ে গেছে কয়েক পশলা। শীত শীত বোধ হচ্ছিল রতনের। বেরোবার সময় সে কোটটা গায়ে চাপিয়ে নিল। দ্বিতীয় শ্রেণীর কেবিন ছেড়ে হালকা পায়ে সে ডেকের দিকে এগিয়ে চলল। মাঝপথে স্ট্রং রুমের সামনে পায়চারি করছিল প্রহরী দুজন। রতনকে দেখে একজন হঠাৎ ভক্তিভাবে স্যালুট করে সোজা হয়ে দাঁড়ালো। তাকে কেন প্রহরীটি এভাবে স্যালুট করল তা রতন কিছুতেই বুঝতে পারল না। সে কেমন করে জানবে তার পরিচয়? তুমি আমাকে স্যালুট করলে কেন? রতন প্রশ্ন করল সেই প্রহরীটির দিকে চেয়ে। প্রহরীটি ভাঙা হিন্দিতে যা বলল তার অর্থ হচ্ছে এই যে সে দেখেছে ক্যাপ্টেন সাহেব পর্যন্ত হুজুরকে সমীহ করে। তার থেকেই সে বুঝেছে যে হুজুর একজন বড় আদমি, তাই সে স্যালুট করল। প্রহরীর বুদ্ধি দেখে রতন অবাক হলো, কিন্তু প্রহরীটির কণ্ঠস্বর একটু ভারী লাগছে কেন? রতন প্রশ্ন করল, তোমার গলার স্বরটা একটু ভারী বলে আমার মনে হচ্ছে কেন? প্রহরী বলল, কদিন একটানা খাটুনির ফলে তার শরীরটা একটু খারাপ হয়েছে। কাল থেকে সর্দি লেগেছে, সেজন্যে এই গলাটা একটু ভারী। রতন নিশ্চিন্ত মনে ধীরে ধীরে এগিয়ে চলল। কিন্তু অদ্ভুত এক বিস্ময় অপেক্ষা করছিল রতনের জন্যে। বাঁ দিকের কোণটা যেখানে ঘুরতে হয় সেখানে জাহাজের ডেকের ওপর ফোঁটা ফোঁটা কালো রক্ত শুকিয়ে আছে। রতন এগিয়ে গেল রেলিংয়ের ধারে। লোহার রেলিংয়ের ওপরেও এক ফোঁটা রক্তের দাগ। তবে কি কাউকে আঘাত করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে?
কিন্তু কেই ভয়ানক কাজ করতে পারে। রতনের মাথার চুলগুলো পর্যন্ত উত্তেজনায় যেন খাড়া হয়ে উঠল। দ্রুত পদে সে ফিরে চলল কেবিনের দিকে। হঠাৎ থেমে দাঁড়িয়ে প্রহরীদের দিকে চেয়ে প্রশ্ন করল সে, আচ্ছা, ওখানে যে রক্ত জমে আছে দেখলাম, তা এলো কোত্থেকে বলতে পারো? প্রহরী লম্বা সেলুট ঠুকে বলল, আগে না হুজুর। কাল রাতে কোনো শব্দ শুনেছিলে তোমরা? আগে কোনো শব্দই তো আমরা শুনিনি। রতন কথা না বাড়িয়ে ফিরে চলল কেবিনের দিকে। দীপককে জাগিয়ে এক্ষুনি কথাটা জানাতে হবে তাকে। কিন্তু আরও একটা বড় বিষয় অপেক্ষা করছিল রতনলালের জন্যে। কেবিনে প্রবেশ করবার ঠিক আগেই তার দেখা হলো ক্যাপ্টেন মুলারের সঙ্গে। হন হন করে তিনি কেবিনের দিকে এগিয়ে আসছিলেন। কি ব্যাপার মিস্টার মুলার, এত ভোরে যে ঘুম থেকে উঠেই হনহন করে আমাদের কেবিনের দিকে? হ্যাঁ, জরুরি ব্যাপার। মিস্টার চ্যাটার্জি কি ঘুম থেকে উঠেছেন নাকি? না, কিন্তু এদিকে সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। কাল রাতে মেসেজ এসেছে, দুর্দান্ত বার্মিজ দস্যু লিউসিন আর তার সহকারী নাকি ছদ্মবেশে এই জাহাজের বুকে আশ্রয় নিয়েছে। সে কি? হ্যাঁ, কাল রাত প্রায় 2:30টার সময় খবরটা পেলাম। কিন্তু কেই ছদ্মবেশী লিউসিন? আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না বটে, কিন্তু নতুন একটা ঘটনার কথা জানাতে পারবো আপনাকে। কি ব্যাপার রতনবাবু? ডেকের ওপর দেখলাম কয়েক ফোঁটা রক্তের দাগ। রেলিংয়ের ওপরেও দেখলাম তেমনই শুকনো রক্ত। নিশ্চয়ই কাল রাতে কাউকে আহত অবস্থায় সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হয় আমার। কি আশ্চর্য! আমার জীবনে কখনো কোনো জাহাজের বুকে এ ধরনের ঘটনা ঘটতে শুনিনি। বিনা কারণে কোন হতভাগ্যকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো? খবর নিশ্চয়ই পাওয়া যাবে মিস্টার মুলার, কিন্তু সেটা সুসংবাদ নয়, দুঃসংবাদ। দীপকের কথায় বাধা সৃষ্টি করে মিস্টার মুলার বললেন, না মিস্টার চ্যাটার্জি, আপনার এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। দীপক বলল, আমার কথার ওপর আপনার এই ধরনের অবিশ্বাস জন্মাবার হেতু? আমি এই ঘটনার পর তন্ন তন্ন করে জাহাজ অনুসন্ধান করেছি, কিন্তু তবুও এমন কাউকে দেখতে পাইনি যাকে সন্দেহ করা চলে। আপনি কি করে বলবেন যে মেসেজটি মিথ্যা? সেটাই ঠিক বুঝতে পারছি না। লিউসিনকে আপনি তাহলে আজও চিনতে পারেননি মিস্টার মুলার? লোকটা নিশ্চয়ই মায়াবী নয়? মায়াবী নয়, তবে জাদুকর। কিন্তু জাদুবিদ্যার প্রভাবে আর যাই হোক, সবার চোখের সামনে অদৃশ্য হয়ে থাকা যায় না। সে তো অদৃশ্য হয়ে নেই। সে কি? আমি ঠিকই বলছি। তবে সে কোথায়? সে আমাদের মধ্যেই ছদ্মবেশে অবস্থান করছে, কিন্তু আমরা তাকে সঠিক ধরতে পারছি না। কিন্তু কি করে আপনি এতটা নিঃসন্দেহ হলেন? কারণ আমি জানি সে কোথায় আছে। তাই নাকি? অবশ্যই। তবে এতক্ষণ তাকে ধরেননি কেন? কারণ প্রমাণ পাইনি। তাছাড়া প্রথমটা তাকে সঠিক চিনতেও পারিনি। বেশ, এবার বলুন সে কে? একটা প্রশ্নের উত্তর দিন আগে। আপনি কি সকালে মিস্টার আয়েঙ্গারের ঘরে গিয়েছিলেন? না, তার ঘরে যাবার প্রয়োজন নেই। তার মতো বিখ্যাত লোকের কাছে। বিখ্যাত তিনি বটে, তবে আসল মিস্টার আয়েঙ্গার আর এই ভদ্রলোক এক লোক নয়। বিশ্বাস করি না। এত বড় একটা? হ্যাঁ মিস্টার মুলার, আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি। বেশ, আমার সঙ্গে আপনি মিস্টার আয়েঙ্গারের কক্ষে আসুন। কিন্তু মিথ্যা ওকে বিরক্ত করা। বেশ, আপনি যখন বলছেন তখন চলুন, যাওয়া যাক। কেবিনের সামনে পৌঁছে দীপকরা দেখল কেবিন ভেতর থেকে তালা বন্ধ। দীপক কড়াটা ধরে নাড়ল, কিন্তু কোনো শব্দই ভেসে এলো না। বাধ্য হয়ে দীপক ও মিস্টার মুলার পাশের জানলায় গিয়ে দেখতে পেলেন জানালাটাও ভেতর থেকে বন্ধ। অনেক কষ্টে তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লেন মিস্টার মুলার। কিন্তু ঘরের মধ্যে বিরাট এক বিস্ময় অপেক্ষা করছিল তাদের জন্যে। কেবিনের মধ্যে পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। অনঙ্গস্বামী আয়েঙ্গার যেন হঠাৎ তার সমস্ত জিনিসপত্র পর্যন্ত নিয়ে বাতাসে মিলিয়ে গেছেন। প্রচণ্ড বিস্ময়ে কিছুক্ষণ কারো মুখে কথা পর্যন্ত ফুটল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে মিস্টার মুলার বললেন, এতক্ষণে বুঝতে পারছি
কাল রাতে কাকে জাহাজের রেলিং গলিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে? দীপক প্রশ্ন করল। কিন্তু ওতে আততায়ীর লাভ কি মিস্টার মুলার? সেটা অনুমান করা আর এমন শক্ত কি? উনি একজন এত বড় ব্যবসায়ী লোক, নিশ্চয়ই ওর কাছে প্রচুর অর্থাদি ছিল। ওই দস্যুরা কোনোভাবে খবর পেয়ে তার যথাসর্বস্ব লুণ্ঠন করে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে। তাহলে দস্যুরা যে এ জাহাজেই আছে তা স্বীকার করছেন তো? হাসি মুখে প্রশ্ন করে দীপক। সেটা তো মেসেজ পেয়েই বুঝতে পারছি, শুধু বুঝতে পারছি না তারা কোথায় আত্মগোপন করে আছে। এ জাহাজে এমন কোনো গুপ্তস্থানই নেই যা আমার অজ্ঞাত। কিন্তু এ কথাও আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারেন না মিস্টার মুলার যে দস্যু লিউসিন এই জাহাজেই আছে। তা আমি অস্বীকার করি না মিস্টার চ্যাটার্জি, কিন্তু কে যে সেই ছদ্মবেশী দস্যু? মিস্টার মুলারের কথায় বাধা দিয়ে দীপক বলল, সেটাই আপনাকে আরও ভালোভাবে অনুসন্ধান করতে হবে মিস্টার মুলার, আর তার উপরেই নির্ভর করছে জাহাজের নিরাপত্তা। ভুলে যাবেন না, 5 লক্ষ টাকার সোনার সম্পূর্ণ দায়িত্ব এখন এর ওপর। হেসে মিস্টার মুলার বললেন, অত সহজে ভয় পাবেন না মিস্টার চ্যাটার্জি। যে ভল্টে সেই সোনা রাখা হয়েছে তার দরজা এমন শক্ত ইস্পাতের তৈরি যে একটি হাতি দিয়ে টানা হলেও তা ভাঙবে না, আর তার চাবিটাও এমন গুপ্ত জায়গায় রেখেছি যে আমি ছাড়া অন্য কারো সাধ্য নেই যে সেটি খুঁজে বের করে। কিন্তু আপনার জীবনও তো বিপন্ন হতে পারে মিস্টার মুলার। ইংরেজরা ভয় কাকে বলে তা কোনো দিনই জানে না মিস্টার চ্যাটার্জি। তবুও যতটা সম্ভব সাবধান থাকা উচিত। কথায় বলে সাবধানের মান নেই। মিস্টার মুলার একটু ভেবে বললেন, আচ্ছা, ভল্টের সামনে গভর্নমেন্টের যে 2 জন লোক পাহারা দিচ্ছে, এদের ছাড়া আরও 2 জন অতিরিক্ত লোক রাখলে কেমন হয়? দীপক বলল, তাতে ওরা 2 জন রাগ করতে পারে। ওরা হয়তো মনে করবে যে ওদের ওপরে সন্দেহ করেই আমরা 2 জন নতুন লোককে নিযুক্ত করলাম। তার চেয়ে এক কাজ করলে ভালো হয়। কি কাজ বলুন? ওদের বলা হোক যে ওদের 2 জনকেই দিনরাত ওখানে পাহারা দিতে হচ্ছে। তার চেয়ে যদি আপনার 2 জন লোক ওদের সঙ্গে দেওয়া হয় তাহলে ওদের কাজের চাপ অনেক কমে যাবে। একজন শুধু দিনের বেলা পাহারা দিতে পারবে, অন্যজন রাতের বেলা। প্রত্যেকের সঙ্গে আপনার লোক একজন করে থাকবে সব সময়। হ্যাঁ, এই যুক্তিটা অবশ্য সত্যিই ভালো। যদিও আমি ততটা ভয় পাইনি, তবুও যতটা সম্ভব সাবধানতা এখন থেকেই আমাদের অবলম্বন করা উচিত। মিস্টার মুলার উপযুক্ত ব্যবস্থা করবার জন্যে দ্রুত পদে প্রস্থান করলেন। সেদিন বিকেল। দীপক ধীরে ধীরে স্ট্রংরুমের সামনে গিয়ে উপস্থিত হলো, চারদিকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করবার উদ্দেশ্য নিয়ে। কিন্তু সেখানে গিয়ে একটা জিনিস দেখে সে একটু অবাক হলো। সে দেখল রুমের সামনে 3 জন লোক পাহারায় নিযুক্ত। ক্যাপ্টেনের নিযুক্ত যে লোকটি সে দীপককে সেলাম করল। অন্য 2 জন চুপচাপ পূর্ববৎ পাহারা দিয়ে চলল নিশ্চল প্রহরীর মতো। দীপক বুঝতে পারল যে ওরা 2 জনে সবসময় একত্র পাহারা দিতে কৃত সংকল্প। একজনের পরিবর্তে ওরা কেউই স্থান ত্যাগ করতে রাজি নয়। ক্যাপ্টেনের লোকটির দিকে চেয়ে দীপক প্রশ্ন করল, তুমি কখন থেকে এখানে পাহারা দিচ্ছ? লোকটি বলল, বেলা 10টা থেকে। সন্ধ্যার পর আমার বদলে অন্য একজন লোককে এখানে রাখা হবে। দীপক এগিয়ে যাচ্ছিল। লোকটি তার দিকে চেয়ে ফিসফিস করে বলল, আপনার সঙ্গে একটা কথা আছে হুজুর। দীপক বলল, কি কথা বলতে পারো। লোকটি দীপককে সঙ্গে নিয়ে একপাশে সরে গেল। তারপর ফিসফিস করে বলল, এই প্রহরী 2 জনের গতিবিধিটা আমার ভালো লাগছে না হুজুর। অবাক হয়ে দীপক বলল, কেন? লোকটি বলল, ক্যাপ্টেন বলা সত্ত্বেও ওরা কেউই বিশ্রাম নিতে রাজি হলো না। বলল, আমরা 2 জন দিবারাত্র পাহারা দিতেই থাকব। দীপক বলল, সে হয়তো নিরাপত্তার জন্যেই। না না, তাছাড়া আরও ব্যাপার কিছু আছে হুজুর। ওরা নিজেদের মধ্যে অবৈধ ভাষায় কী সব কথা বলাবলি করে। তুমি কিছু বুঝতে পারো নি? না হুজুর, তাছাড়া আমরা পাহারা দেব একথা শুনে ওরা যেন অসন্তুষ্ট হয়েছে বলে মনে হচ্ছে। ওরা বারবার কারণে অকারণে আমাকে বিশ্রী সব ধমক দিচ্ছে। আচ্ছা,
সে যাতে না করে তার ব্যবস্থা আমি করব, কিন্তু এদের কিছু বলো না তুমি। ওরা গভর্নমেন্ট থেকে নিযুক্ত করা সার্জেন্ট। গভর্নমেন্ট যোগ্যতার পরীক্ষা না করে ওদের নিযুক্ত করেনি। তা তো বটেই স্যার। যাও, বেশ মনোযোগ দিয়ে পাহারা দাও। আমি বরং ক্যাপ্টেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করবার জন্যে দীপককে বেশি বেগ পেতে হলো না। সন্ধ্যার পরেই ক্যাপ্টেন মুলার নিজে এসে দীপকের কেবিনের সামনে দাঁড়িয়ে কড়াটা নাড়লেন। দীপক তাড়াতাড়ি দরজাটা খুলেই সামনে মিস্টার মুলারকে দেখে জিজ্ঞাসা করল, এত রাতে হঠাৎ যে এভাবে হন্তদন্ত হয়ে হাজির হলেন? মিস্টার মুলার গম্ভীর মুখে বললেন, হ্যাঁ দীপকবাবু, বড্ড জরুরি কথা আছে আপনার সঙ্গে। দরজাটা বন্ধ করুন। দীপক দরজাটা বন্ধ করে দিলে মিস্টার মুলার ধীরে ধীরে তার পকেট থেকে একটা কাগজ বের করে দীপকের সামনে ধরে বললেন, মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন। দীপক ধীরে ধীরে কাগজটা খুলে দেখল সেটা একখানা চিঠি। দীপক মিস্টার মুলারের দিকে তাকিয়ে বলল, এটা কখন পেলেন আপনি? মিস্টার মুলার বললেন, আমি মিনিট 20 আগে কাজ শেষ করে আমার ঘরে গিয়ে দেখি যে টেবিলের ওপর এটি পেপার ওয়েট চাপা দেওয়া আছে। আমি এটা চিঠি বলে বুঝতে পারিনি। খুলে দেখি যে এটি আসলে আমাকে ভয় দেখিয়ে লেখা একটি পত্র ছাড়া আর কিছুই নয়। দীপক নিবিষ্টভাবে চিঠিতে মনোসংযোগ করল। ছোট্ট চিঠি। প্রিয় ক্যাপ্টেন মুলার, আমি জানি এই জাহাজের সেফ ভল্টের চাবিটি আপনার কাছে আছে। ওই 5 লক্ষ টাকা আমার চাই। চিঠি পাবার ঠিক 10 ঘন্টার মধ্যে যদি আপনি চাবিটা আমার হাতে সমর্পণ না করেন, তবে আপনার পরিণামের কথা চিন্তা করতেও ভয়ে শিউরে উঠছি আমি। আপনি বিশেষ করেই জানেন আমার কথার সঙ্গে কাজের বিশেষ তফাৎ থাকে না। আমি যে আপনাদের সকলের দৃষ্টি উপেক্ষা করেও এই জাহাজে অবস্থান করছি, তা থেকেই বুঝতে পারছেন যে আমার ক্ষমতা আপনাদের চেয়ে কত বেশি। আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই আমার। আপনি যদি কাউকে এই চিঠির কথা না জানিয়ে স্বেচ্ছায় ওই চাবিটি টেবিলের ওপর রেখে দেন, তবে আপনার কোনো ভয় নেই। অন্যথায় যে করেই হোক চাবিটা আমি হস্তগত করতে বাধ্য হব। আপনার জীবনের যদি কোনো মূল্য থাকে, তবে আশা করি চিঠিটার কথা গোপন রাখবেন। এতে আপনার বন্ধু লিউসিন। চিঠি শেষ করে দীপক মিস্টার মুলারের দিকে চেয়ে বলল, আপনি যে চিঠির কথা গোপন না রেখে আমাকে জানালেন? মিস্টার মুলার গর্বের হাসি হেসে বললেন, আপনাকে তো আগেই বলেছি মিস্টার চ্যাটার্জি যে ভয় কাকে বলে তা আমরা জানি না। যাক সে কথা, এখন পরবর্তী কার্যপদ্ধতি স্থির করবার জন্যেই আমি আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। দীপক বলল, এতে আপনার বিপদ কিন্তু অনেক গুণে বেড়ে গেল মিস্টার মুলার। যাক সে কথা, সেফ ভল্টের চাবি কোথায় আছে নিশ্চয়ই একমাত্র আপনি ছাড়া আর কেউ জানে না। মিস্টার মুলার বললেন, না, আর ঠিক সেই জন্যেই ওরা চাবিটা পাবার জন্যে এত বেশি উতলা হয়ে উঠেছে। দীপক বলল, আপনি কি সারা জাহাজ খুব ভালোভাবেই সার্চ করেছিলেন? মিস্টার মুলার বললেন, হ্যাঁ, কিন্তু আশ্চর্যের কথা, প্রত্যেকটা যাত্রী সম্বন্ধে খুঁটিনাটি খোঁজ নিয়েই কাউকেই সন্দেহ করবার কোনো কারণ খুঁজে পায়নি। তাছাড়া জাহাজের সমস্ত গুপ্তস্থানগুলিও ভালোভাবে খোঁজ করে দেখেছি। কিন্তু এভাবে অনিশ্চিত বিপদ মাথার উপর নিয়ে চলাও তো বিপজ্জনক। তা তো বটেই। যা হোক, আমাদের একমাত্র কাজ হচ্ছে জাহাজ যতক্ষণ রেঙ্গুন না পৌঁছয় ততক্ষণ খুব হুঁশিয়ার থাকা। তারপরে রেঙ্গুন থেকে আরও কয়েকজন ভালো বিশেষ প্রহরীর ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু জাহাজ রেঙ্গুনে পৌঁছতে তো এখনও প্রায় 1.5 দিন লাগবে। তার আগেই যদি আপনি বিপদের আশঙ্কা করেন, তবে একজন দেহরক্ষীর ব্যবস্থা করুন। এখন থেকে আপনার নিরাপত্তার উপরে অনেক কিছু নির্ভর করছে। মিস্টার মুলার বললেন, যাক, আপনিও একটু ভালোভাবে চারদিকে নজর রেখে কাজ করুন। আমি বরং ইঞ্জিন রুমে গিয়ে জাহাজের গতিটা আরও কিছু বাড়িয়ে দিতে বলি। মিস্টার মুলার চিন্তিত মুখে প্রস্থান করলেন। মিস্টার মুলার চলে যাওয়ার পরই দীপক রতনের দিকে চেয়ে বলল, তোর ওপর এবার একটা গুরুতর কাজের দায়িত্ব নির্ভর করবে। আশা করি সাফল্যের সঙ্গেই সম্পন্ন করতে পারবি। রতন বলল, কি কাজ বল, আমি আশা করি
আমার কাজে কোনো শৈথিল্যই প্রকাশ পাবে না। দীপক হেসে বলল, সর্বপ্রথমে তুই একজন খালাসির ছদ্মবেশে নিজেকে সজ্জিত করে ফেল। রতন প্রশ্ন করল, তারপর? তারপর মিস্টার মুলারের কক্ষের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে তুই গোপনে ওর উপরে নজর রাখবি। আমি আশঙ্কা করছি তিনি হয়তো কোনো বিপদে পড়তে পারেন। কিন্তু 10 ঘন্টা সময় তাকে তো দিয়েছে দস্যু লিউসিন। দীপক হেসে বলল, কিন্তু মিস্টার মুলার যে চিঠির কথা আমাদের কাছে জানিয়েছেন এবং তিনি চাবিটা কোনো ক্রমে সমর্পণ করবেন না বলে স্থির করেছেন, এটা নিশ্চয়ই তাদের জানতে বাকি নেই। কিন্তু এটা তুই বা কী করে জানলি? ঠিক জানি না, কতকটা আন্দাজ বলতে পারিস। যাক, তুই ওদিকে দেখ, আমাকে আবার এদিকে আজ রাতের মতো সেফ ভল্টের ওপর নজর রাখতে হবে। ওদিকেও যাতে ঠিক মতন পাহারা দেওয়া চলে সেদিকে কড়া নজর রাখতে হবে। ছদ্মবেশ ধারণরত রতনের দিকে চেয়ে দীপক ধীরে ধীরে কক্ষ ত্যাগ করে চলে যায়। রাত তখন 2টো। জাহাজের কোন একটা ঘড়ি থেকে 2টো বাজার শব্দ ঢং ঢং করে সারা সাগরের বুককে ক্ষণিকের জন্য অদ্ভুত একটা শব্দে ভরিয়ে তোলে। রতনলাল তখনও নীরবে আপন কাজে রত। খালাসির ছদ্মবেশ ধারণ করে সে অদূরস্থ ক্যাপ্টেন মুলারের কক্ষটির ওপর নজর রেখেছে। খট খট খট। ধীরে ধীরে পা ফেলে সাহেবী পোশাকে ভূষিত এক ব্যক্তি রতনের দিকে এগিয়ে আসে। রতন ভালো করে তার দিকে তাকায়, কিন্তু আধো অন্ধকারে এই অপরিচিত ব্যক্তি যে কে তা ঠিকমতো ঠাহর করতে পারে না। এত রাতে এখানে কেন খালাসি? ওদিকে গিয়ে কাজকর্মে মনোযোগ দেবার চেষ্টা করো, এখনই ঝড় উঠবে বোধ হয়। রতন ভাবে, সত্যি তো, এমন অসময়ে এখানে দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীর চোখে বিসদৃশ লাগতে পারে বই কি। আনমনে এসে বলে, হ্যাঁ হুজুর, আমি ওধারেই যাব। রতন 2-1 পা এগোতেই লোকটি পিছন থেকে তাকে ডাকে, শোনো খালাসি, সন্ধ্যার পর থেকেই আজ ক্যাপ্টেন সাহেবকে একটু যেন ব্যস্ত দেখতে পাচ্ছি। কেন বলতে পারো? রতন বলল, তা আমি কি করে বলবো হুজুর, ওসব খবরটাও আমি রাখি না। তা বটে, তবে আমি শুনলাম কোন এক ডাকাত নাকি ক্যাপ্টেন সাহেবকে ভয় দেখিয়েছে। উপেক্ষার ভাব দেখিয়ে রতন বলে, না হুজুর, অত সহজে ভয় পাওয়ার লোক আমাদের ক্যাপ্টেন নয়। তাই নাকি? তবে তিনি যে অত বেশি সাহসী লোক তা জানলে কবে থেকে? তা আমাদের বহুদিন জানা, এর আগেও অনেক ব্যাপারে দেখেছি তো। লোকটি বলল, দেখেছ? আচ্ছা, এই জিনিসটা কি দেখো তো। ওধারে যাবার সময় কুড়িয়ে পেলাম। রতন দেখল লোকটি একটি রুমাল বের করে তাকে দেখাচ্ছে। রতন কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু লোকটি তার আগেই রুমালটা অকস্মাৎ তার দিকে এগিয়ে দিল। তারপর রতন কিছু বলবার আগে সেটা চেপে ধরল রতনের নাকে। রতন প্রাণপণে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু লোকটির বজ্র মুষ্টি একটুও শিথিল হলো না। ধীরে ধীরে হাত দুটি আলগা হয়ে এলো। সুন্দর একটা মিষ্টি গন্ধ ক্রমেই তার মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রতন সেই ডেকের ওপর। লোকটির মুখে ফুটে উঠল শুধু একটা অবজ্ঞার হাসি। দীপক চ্যাটার্জি ওধারে স্ট্রং রুমের সামনে গিয়ে হাজির হয়ে দেখতে পেল ক্যাপ্টেনের নিযুক্ত একজন লোক এবং সার্জেন্টদের একজন মাত্র পাহারায় নিযুক্ত আছে। দীপককে দেখেই ক্যাপ্টেনের লোকটি তাকে লম্বা সেলাম করে সোজা হয়ে দাঁড়ালো। দীপক জিজ্ঞাসা করল, ওদের দুজনের মধ্যে মাত্র একজনকে দেখছি কেন? ক্যাপ্টেনের লোকটি কিছু বলবার আগে সার্জেন্টটি এগিয়ে এসে দীপকের দিকে চেয়ে হিন্দুস্তানি ভাষায় বলল, আমার সঙ্গীটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে হুজুর। দীপক বলল, তাহলে তো তোমার খাটুনি আরও বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু তাতে ক্ষতি নেই, এমনি করে এই চালিয়ে যেতে পারবো। আর ক্যাপ্টেনের লোক তো রয়েছে 2জন, ওদের এক একজন এক একবার করে পাহারা দিচ্ছে আমার সঙ্গে। খুব হুঁশিয়ার সে খাড়া রাখো, রেঙ্গুনে পৌঁছে বরং লোকের ব্যবস্থা করা যাবে। তার দরকার হবে না হুজুর। তোমার সঙ্গীর অসুখ কি খুব কঠিন? হ্যাঁ হুজুর, কাজ করতে একেবারেই পারল না। তবে লোক না হলে চলবে কেমন করে?
কাল পরশুর মধ্যেই ও বোধহয় সেরে উঠবে। লোকটির কথাবার্তায় দীপক একটু অবাক হলো। যার কঠিন অসুখ সে কাল পরশুর মধ্যে সেরে উঠবে কি করে? যা হোক, কথা না বাড়িয়ে দীপক এগিয়ে চলল ডেকের দিকে। হঠাৎ একজন লোক এসে দীপকের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, কয়েকটা কথা ছিল স্যার। দীপক চেয়ে দেখল ক্যাপ্টেনের যে দুজন লোককে পাহারার জন্য রাখা হয়েছে এ তাদের দ্বিতীয় জন। প্রথম জনকে সে একটু আগেই পাহারায় ব্যস্ত অবস্থায় দেখে এসেছে। দীপক বলল, কি কথা বলতে চাও বলো। লোকটি বলল, আপনাদের সার্জেন্টের হাবভাব আমাদের ভালো লাগছিল না হুজুর। আপনি কিছু বলতে নিষেধ করেছেন বলে কিছু বলিনি, কিন্তু দিনরাত কি ফুসফাস করছিল আর যেন কত সব ষড়যন্ত্র আটছিল। আমরা কোনো কিছু বলতে গেলেই হয়তো যা তা গালাগালি করছিল আমাদের। সেসব তো আগেই শুনেছি। তারপর আজ বিকেলে ঠিক সন্ধ্যার মুখোমুখি ওদের একজনের হঠাৎ অসুখ করে বসলো। অসুখ বিসুখ কিছু দেখতে পেলাম না, সে শুধু শুয়ে পড়ে এমন ভাব দেখালো যেন তার শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর সে যে চলে গেল তখন পর্যন্ত তার আর কোনো পাত্তাই পেলাম না। কখনো আবার হয়তো ইচ্ছে মতো দু একদিন পরে এসে বলবে অসুখ সেরে গেছে। যাকগে, তোমরা যেমন আছো পাহারা দিয়ে যাও। আমি ও বিষয়ে ক্যাপ্টেনকে বলবো। তোমরা মিথ্যে কোনো গোলমাল করো না যেন। লোকটি সেলাম করে চলে গেল। তারপর রাতের অবশিষ্ট সময় দীপক স্ট্রং রুমের আশেপাশে পাহারা দিয়ে কাটালো বটে, কিন্তু অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। ভোরবেলা সে ধীরে ধীরে তার নির্দিষ্ট কেবিনের দিকে যখন ফিরে চলল, তখন সারা রাত্রির জাগরণের ফলে তার সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে পড়েছিল। সেদিন রাতে রতন যখন কেবিনের সামনে অজ্ঞান হয়ে পড়ল, তখন জাহাজের ক্যাপ্টেন মুলার নিজের কেবিনে গভীর নিদ্রার কোলে ঢলে পড়েছিলেন। কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, মাথার দিকে জানালাটা ছিল খোলা। একটি মূর্তিকে দেখা গেল ধীরে ধীরে জানালার বাইরে এসে দাঁড়াতে। কিছুক্ষণ দাঁড়িয়ে সে কি যেন ভেবে নিল, তারপর একটা রুমাল কি একটা তরল পদার্থে ভিজিয়ে নিয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে ক্যাপ্টেনের মাথার কাছাকাছি নাড়তে লাগলো। মিনিট খানেক ওরকম করবার পর ক্যাপ্টেন আরও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। লোকটি তখন লঘু পদে এগিয়ে গেল কেবিনের দিকে। একটা ধারালো ছুরি দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে হুকটা খুলে ফেলবার চেষ্টা করতে লাগলো। খুট! কিছুক্ষণ চেষ্টার পরে হুকটা খুলে গেল। দরজা খুলে লোকটি ঘরের মধ্যে প্রবেশ করল। তারপর চারদিকে একবার চকিত দৃষ্টি বুলিয়ে নিয়ে দরজাটি ধীরে ধীরে ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরের মধ্যে জ্বলছিল মৃদু একটা নীল আলো। তার নীলাভ আভা যেন ঘরের মধ্যে এক রহস্য লোকের সৃষ্টি করেছিল। লোকটি ধীরে ধীরে সুইচ বোর্ডের দিকে অগ্রসর হলো। দপ করে কক্ষের আলোটি নিভে গেল অকস্মাৎ। লোকটি পায়ে পায়ে এগুলো গভীর নিদ্রার ঘোরে আচ্ছন্ন ক্যাপ্টেন মুলারের দিকে। তার মুখে ফুটে উঠল বিচিত্র রহস্যময় এক হাসি। পৃথিবীর কোনো জীবন্ত লোক সেই হাসিটি দেখতে পেলে হয়তো ভয়ে শিউরে উঠত। বিশ্বের হিংসা যেন পুঞ্জীভূত হয়ে উঠেছিল তার দুটি চোখের দৃষ্টিতে। পরদিন সকাল বেলা 7টা। প্রভাতের প্রথম সোনালি রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে নীল সাগরের বুকে। সূর্য কিরণের ছোঁয়ায় রতনের ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে উঠে বসতে চেষ্টা করল। জাহাজের ডেকের ওপর তখন আরও কয়েকজন যাত্রী রতনকে এভাবে পড়ে থাকতে দেখে সেখানে এসে ভিড় করেছিল। রতনকে উঠে বসতে দেখে তারা আশ্বস্ত হলো। তারা ভাবল বোধহয় গত রাত্রে লোকটি অত্যধিক নেশা করে এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ধীরে ধীরে চোখ মেলে রতন দেখতে পেল জাহাজের ডেকের ওপর সে শুয়ে আছে। গত রাতের কথা তার একে একে মনে পড়ল। সেই অপরিচিত লোকটি যে তার সঙ্গে আলোচনা করছিল, তারপর তার নাকে রুমাল চেপে ধরা, মিষ্টি গন্ধ। রতন বুঝতে পারল লোকটি নিশ্চয়ই সেই দস্যু দলের একজন হবে।
কিন্তু কি বোকা সে! তাকে চোখের সামনে দেখতে পেয়েও সে সন্দেহ পর্যন্ত করতে পারেনি। একটা অবসাদ রতনের দেহ আচ্ছন্ন করে রেখেছিল। ধীরে ধীরে উঠে বসে সে নিজের কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনে পৌঁছে সে দেখতে পেল দীপক সারা রাত্রির পরিশ্রমের পর গভীর নিদ্রায়। রতন তাকে বিরক্ত করল না। সর্বপ্রথমে বাথরুমে প্রবেশ করে সে স্নান শেষ করল। স্নানের পরে বেশ একটু সুস্থ বোধ করল সে। তারপর বেশভূষা শেষ করে কেবিনের ভৃত্যকে চা এবং খাবার আনতে বলল। 2টি সিদ্ধ ডিম, টোস্ট আর চা খেয়ে তার ক্ষুধার নিবৃত্তি হলো। দেহের শক্তিও যেন ফিরে পেল অনেকটা। এতক্ষণে দীপকের ঘুমও ভেঙে গিয়েছিল। চোখ মেলেই সে রতনকে সামনে দেখতে পেয়ে প্রশ্ন করল, কিরে, রাত কীরকম কাটলো? রতন বলল, খুব ভালো, নতুন একটা অভিজ্ঞতা লাভ হলো। কীরকম? কাল একেবারে খোদ লিউসেনের সঙ্গে দেখা হয়েছিল। সে কি রে? হ্যাঁ, কিন্তু প্রথমে চিনতে পারিনি। তারপর আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে কথায় কথায় আমার নাকে হঠাৎ রুমাল চেপে ধরে আমাকে অজ্ঞান করে ফেলেছিল। তুই বাধা দিলি না? চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। তারপরে আর জ্ঞান ছিল না। ঘুম ভাঙলো আজ সকালে। বাহ, একেবারে ছোট ছেলের মতো তোকে ঘুম পাড়িয়ে রেখে কাজ হাসিল করলো। অনেকটা তাই, তবে ভবিষ্যতে আর ভুল হবে না। ক্যাপ্টেনের খবর নিয়েছিলি? না, আজ সকালে আর সময় পেলাম না। চল, ব্রেকফাস্ট শেষ করে আমিও ক্যাপ্টেনের সঙ্গে দেখা করব। তাকে সব কথা খুলে বলতে হবে তো। আর একথাও বলতে হবে যে যার অস্তিত্বের কথা চিন্তা করে এবং চিঠি দেখতে পেয়েই তিনি ভয়ে অস্থির ছিলেন, সেই দস্যু লিউসিন স্বয়ং এসে দেখা দিয়েছিল। দুজনেই একসঙ্গে হো হো করে হেসে উঠল। ব্রেকফাস্ট শেষ করে দীপক ও রতনলাল একত্রে গিয়ে উপস্থিত হলো ক্যাপ্টেন মুলারের কক্ষের সামনে। কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখতে পেল একজন নতুন লোক ঘরের সামনে পাহারা দিচ্ছে। দীপক ভাবল যে ক্যাপ্টেন মুলারকে সাবধানে থাকার জন্য যে একজন বডিগার্ড নিযুক্ত করার কথা হয়েছিল, এই বোধহয় সেই লোক। ঘরের দরজা ভেজানো ছিল। দীপক লোকটির দিকে চেয়ে বলল, আমি ক্যাপ্টেন মুলারের সঙ্গে একটু দেখা করতে চাই। লোকটি বলল, ক্যাপ্টেন মুলার অসুস্থ, তিনি আজ কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। দীপক বলল, কিন্তু আমার জরুরি দরকার ছিল, তুমি তাকে গিয়ে বলো মিস্টার চ্যাটার্জি দেখা করতে চান। লোকটি ভিতরে গিয়ে একটু পরেই ফিরে এসে বলল, শরীর সুস্থ না হওয়া পর্যন্ত কারোর সঙ্গেই তার সাক্ষাৎ করা সম্ভব নয়। দীপক ও রতন হতাশ হয়ে ফিরে চলল নিজেদের কেবিনের দিকে। দীপকের সঙ্গে কেবিনে ফিরে এসে রতন বলল, জীবনে অনেক জটিল কেসের মুখোমুখি আমরা গিয়ে পড়েছি বটে, কিন্তু এ ধরনের গোলকধাঁধার মধ্যে পড়তে হয়নি কখনো। দীপক অন্যমনস্কভাবে কি যেন চিন্তা করছিল। আনমনে বলল, কেন? রতন বলল, সাধারণ কোনো চোর ডাকাত খুনে হলে পারা যায়, কিন্তু এ যে দেখছি সারা জাহাজ জুড়েই শুরু হয়ে গেছে রহস্যের খেলা। সবই যেন কেমন হেয়ালি বলে মনে হচ্ছে। এই ধরনের সব ঘটনা ঘটবে আগে জানলে কি আর প্রাণ হাতে করে এভাবে রওনা হই? দীপক বলল, দাদার কি দেখতে পেলি আমি তো বুঝছি না। দাদা নয়, প্রথমেই আলাপ হলো অনঙ্গস্বামী আয়েঙ্গার নামে ভদ্রলোকের সঙ্গে। তিনি নিখোঁজ। তারপর ডেকে রক্তের দাগ, গভর্নমেন্ট প্রহরীদের উল্টোপাল্টা কথাবার্তা ও ব্যবহার, ভয় দেখানো চিঠি, আবার চিঠি পেয়েই ক্যাপ্টেন হয়ে পড়লেন অসুস্থ। এমনকি তিনি আমাদের সঙ্গে পর্যন্ত দেখা করলেন না। তা তিনি ইচ্ছে করলে না করতেও পারেন। ভুলে যেও না রতন, জাহাজের বুকে ক্যাপ্টেন যা করবেন সেটাই সবচেয়ে বড়। ওর উপরে কথা বলবার মতো এখানে কেউ নেই। দরকার হলে উনি তোমাকে আর আমাকে বন্দি করেও রাখতে পারেন। অবশ্য ডাঙায় পৌঁছিয়েই ওকে কৈফিয়ত দিতে হবে, কিন্তু সে পরের কথা। যতক্ষণ জাহাজে আছো ততক্ষণ ক্যাপ্টেন যা বলবেন সেইটাই আইন বলে গণ্য হবে। তা অবশ্য সত্য, কিন্তু অসুস্থ থেকে দেখা না করার জন্য অবশ্য কোনো কৈফিয়তই দিতে হবে না ওকে। সে তো বটেই, সে কথা বলছি না আমি। আমার প্রশ্ন এই, মিস্টার মুলারের ব্যবহারে হঠাৎ এ ধরনের পরিবর্তনের কারণ কি, সেটাই আমার কাছে আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। মনে হলেও তোমাকে চুপ করে থাকতে হবে।
তবে আমি অবশ্য ওর মধ্যে ততটা আশ্চর্যের কিছুই দেখছি না। হয়তো উনি সত্যি অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়েছেন, আর অসুস্থ অবস্থায় কোনো মানুষের মনের অবস্থায় সাধারণ থাকতে পারে না। রতন কোনো উত্তর না দিয়ে আপন মনে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। তবে তার ভাব দেখে মনে হলো যে সে এই ঘটনাগুলিতে অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছে। সেদিন দিনের বেলায় জাহাজের কেউই ক্যাপ্টেন মুলারের দেখা পেল না। জাহাজ শুদ্ধ সমস্ত কর্মচারী ক্যাপ্টেন মুলারের এই আকস্মিক অসুস্থতার খবর পেয়ে বেশ একটু বিচলিত হয়ে পড়ল। তিনি সারাদিনের মধ্যে কারো সঙ্গেই দেখা করলেন না। শুধু ইঞ্জিন রুমে একবার বলে পাঠালেন যে জাহাজের গতি যেভাবে চলছে সেইভাবেই চলতে থাকবে। খবর পেয়ে সকলে আগের মতোই কাজ করে চলল। তবে সমস্ত জাহাজেই যে একটা উৎকণ্ঠার ছায়া ছড়িয়ে পড়েছে তা বুঝতে কারো দেরি হলো না। তবে আসার কথা এই যে সন্ধ্যার পরেই জাহাজ রেঙ্গুন বন্দরে গিয়ে ভিড়বে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করা যাবে। এমনকি প্রয়োজন হলে নতুন লোকের ব্যবস্থাও করা যেতে পারে, অবশ্য যদি ক্যাপ্টেন মুলার নিজের অসুস্থতার জন্য অবসর গ্রহণ করতে চান। জাহাজের যাত্রী ও কর্মচারীদের এই সব জল্পনা কল্পনার মধ্যে জাহাজের ঠিক মতোই এগিয়ে চলল। আর দীপক চ্যাটার্জি ও রতন শুধু একবার স্ট্রং রুম এবং একবার ক্যাপ্টেনের ঘরের সামনে ঘোরাফেরা করেই তাদের কর্তব্য পালন করে চলল। সন্ধ্যার ঠিক পরেই জাহাজ এসে রেঙ্গুন বন্দরে ভিড়ল। আলোকোজ্জ্বল রেঙ্গুন নগরীর দৃশ্যাবলী যেন জাহাজের আরোহীদের মনে বহন করে নিয়ে এলো আশা এবং আনন্দের বাণী। জাহাজের সমস্ত আরোহী বিগত কয়েকদিন ধরে অবিশ্রান্ত জলের মধ্যে বাস করে কেমন যেন হাঁপিয়ে উঠেছিল। এবার তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পরদিন বেলা 8টার আগে জাহাজ ছাড়বে না। আরোহীদের অনেকে তাই বোটে চড়ে রেঙ্গুন শহরটা দেখে আসবে বলে স্থির করল। একদল ডক পুলিশ জাহাজে উঠে এলো প্রত্যেকের পাসপোর্ট ও অন্যান্য সব কিছু পরীক্ষা করে তাদের নাম্বার অনুমতি দেবার জন্যে। দীপক এবং রতন এগিয়ে গিয়ে ডক পুলিশের কাছে নিজেদের পরিচয় দিয়ে বলল, জাহাজ থেকে যেসব যাত্রীরা নামবে আমরাও তাদের একবার পরীক্ষা করে দেখব বলে স্থির করেছি। ডক পুলিশ কর্মচারী হাসি মুখে তাকে সম্মতি দিল। যাত্রীরা একে একে প্রায় 150 জন নেমে গেল রেঙ্গুন শহর দেখবার জন্যে। সকলে নেমে গেলে দীপক কিছুক্ষণ চিন্তা করে নিম্ন স্বরে রতনকে বলল, এদের মধ্যে কাউকেই সন্দেহজনক বলে কিন্তু মনে হলো না। রতন বলল, না, তবে জাহাজে যারা আছে তাদের মধ্যেই বা দস্যু লিউসিন কে তা আমার মাথায় এখনও ঢুকলো না। দীপক কোনো উত্তর দিল না। ডক পুলিশেরা যাত্রীদের ছেড়ে দিয়ে জাহাজের একজন উচ্চপদস্থ কর্মচারীর দিকে চেয়ে বলল, ক্যাপ্টেন মুলারের সঙ্গে একবার দেখা করতে চাই। কর্মচারীটি বলল, তিনি আজ সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছেন, কারো সঙ্গেই দেখা করতে পারবেন না। ডক পুলিশেরা আর কোনো কথা না বলে তার দিকে চেয়ে বলল, আপনি ওকে বলবেন যে যদি কোনো ব্যাপারে পুলিশের সাহায্য প্রয়োজন হয় তবে যেন এখানকার ডক পুলিশের কর্তা স্যামসন সাহেবকে জানানো হয়। কর্মচারীটি তাদের কথায় সম্মতি জানালে তারা নেমে গেল একে একে। দীপকের দিকে চেয়ে রতন প্রশ্ন করল, এরা তো নেমে গেল, এবার নিশ্চয়ই আর কোনো যাত্রীকে নামতে দেওয়া হবে না? রতনের কথার উত্তরে দীপক জানালো, না, আজ রাতের মতো আর কেউই জাহাজ থেকে নামতে পারবে না। আমরাও তাহলে কাল সকালের আগে রেঙ্গুন শহরে যেতে পারবো না? এবারকার মতো রেঙ্গুন শহর দেখবার আশা স্থগিত রাখো বন্ধু, দীপক হেসে উত্তর দিল। কিন্তু জাহাজের সেফ ভল্টের খোল তো কেউ পরীক্ষা করে দেখল না। যতক্ষণ ক্যাপ্টেন না জানাচ্ছে যে সোনার কোনো ক্ষতি হয়েছে বা ক্ষতি হবার আশঙ্কা আছে ততক্ষণ কেউ সেটা পরীক্ষা করে দেখবার প্রয়োজনীয়তা অনুভব করবে না। তবে সিঙ্গাপুরে পৌঁছে অবশ্যই সেটা পরীক্ষা করে দেখা হবে। আর যদি সোনার কোনো ক্ষতি হয় তবে তার জবাবদিহিও ক্যাপ্টেনকে করতে হবে সিঙ্গাপুরে। জাহাজ থেকে যাত্রীদের নামা ওঠা বন্ধ হবার পরে দু একজন কুলি শুধু কতকগুলি মালপত্র নিচে নামাচ্ছিল। তাদের দিকেও একবার সন্দিগ্ধ চোখে তাকিয়ে দীপক দেখল কেউ ছদ্মবেশী দস্যুদের লোক কিনা। সব দিক থেকে নিঃসন্দেহ হয়ে দীপক রতনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল ডাইনিং রুমের দিকে। একটু পরেই বেজে উঠল খাবার ঘণ্টা।
জাহাজ রেঙ্গুন বন্দর ছাড়ল। বেলা তখন 8:30টার কিছু বেশি। দলে দলে যাত্রীরা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে বিলীয়মান বেলাভূমির দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। আবার শুরু হলো তাদের জাহাজ যাত্রা। অবশ্য সেসব যাত্রীদের লক্ষ্য ছিল রেঙ্গুন বন্দর। তারা আর জাহাজে ফিরে এলো না। জাহাজ রেঙ্গুন বন্দর ত্যাগ করে নীল জল কেটে এগিয়ে চলল সাবলীল ছন্দে। দিগন্ত বিস্তৃত জলরাশির দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে রতন বলল, এই জলরাশির মধ্যে ঘটেছে অনঙ্গস্বামী আয়েঙ্গারের সমাধি, যিনি একদিন রেঙ্গুনে এসে পৌঁছবেন আশা নিয়ে যাত্রা করেছিলেন। দীপক হেসে বলল, অত বেশি ভাবালুতা ভালো নয়। কেন? ভাবালুতা মানুষকে ভুল পথে নিয়ে যায়। যথা, অনঙ্গস্বামী আয়েঙ্গার মারা যাননি। সে কি? অবাক হয়ে রতন প্রশ্ন করে। হ্যাঁ, তোর অজ্ঞাতে ডগ পুলিশের কাছ থেকে খবর নিয়ে জানতে পেরেছি যে অনঙ্গস্বামী আয়েঙ্গার নামে বিখ্যাত ব্যবসায়ী গত 6 মাসের মধ্যে রেঙ্গুন ছেড়ে বের হয়নি। তবে যে লোকটি মারা গেল সে কে? এই জাল অনঙ্গস্বামীটি কে তা এখনো জানতে পারিনি। আর তিনি এভাবে অদৃশ্যই বা হলেন কেন? হয়তো জাল লোককেই আসল লোক মনে করে দস্যুরা হত্যা করে সমুদ্রে ফেলে দিয়েছে। রক্তের দাগ সে কথাই বলে বটে, তবে এ সম্বন্ধে সব কিছু না জানা পর্যন্ত একটি কথাও প্রকাশ করা অনুচিত। দীপক ধীরে ধীরে এগিয়ে চলল ক্যাপ্টেনের ঘরের দিকে। ক্যাপ্টেন এতক্ষণে কতটা সুস্থ হয়েছেন তা জানবার জন্যে। কিন্তু ক্যাপ্টেনের ঘরের সামনে প্রহরারত লোকটি বলল, ক্যাপ্টেনের শারীরিক অবস্থা একটু উন্নত হলেও এখনও বাইরের লোকের সঙ্গে দেখা করবার মতো অবস্থা তার আসেনি। কিছুটা চিন্তা করে দীপক অগত্যা ফিরে চলল স্ট্রং রুমের দিকে, যেখানে ক্যাপ্টেনের একজন লোক ও একজন প্রহরী তখনও পাহারা দিচ্ছিল। পুলিশ প্রহরীর মন আজ একটু ভালো বলে মনে হলো। দীপককে দেখে সে এগিয়ে এসে সেলাম ঠুকে দাঁড়ালো। দীপক প্রশ্ন করল, তোমার একা থাকতে কষ্ট হচ্ছে না তো? লোকটি বলল, না হুজুর, মিলিটারিতে কাজ করবার সময় 10 দিন 10 রাত পর্যন্ত বহুবার একভাবে পাহারা দিতে হয়েছে। তোমার সঙ্গীর শরীরের অবস্থা কেমন? আগের চেয়ে একটু ভালো। কবে থেকে কাজে লাগতে পারবে বলে মনে হয়? তার ঠিক নেই, তবে 2-1 দিনের মধ্যেই কাজে লাগবে। ওর শরীর ভালো হলে আমি একটু বিশ্রাম নেব হুজুর। দীপক বলল, আচ্ছা, তুমি বেশ ভালো করে এখনকার মতো পাহারার কাজ চালাও। আচ্ছা হুজুর। লোকটি সেলাম ঠুকে চলে গেল। দীপক এবার ক্যাপ্টেনের লোকটিকে একপাশে ডেকে জিজ্ঞাসা করল, কি খবর? এখন নিশ্চয়ই আর কোনো অসুবিধা হচ্ছে না? লোকটি বলল, না হুজুর, কাল ক্যাপ্টেন এসে লোকটাকে একটু ধমকে দিয়েছিলেন। তারপর থেকে ও চুপচাপ মুখ বুজে পাহারা দিচ্ছে। ক্যাপ্টেন? দীপক অবাক হয়ে প্রশ্ন করে। হ্যাঁ হুজুর, কাল রাত 10টার সময় তিনি এধারে এসেছিলেন। কিন্তু তিনি তো অসুস্থ। হ্যাঁ, আমি তাকে সে প্রশ্ন করায় তিনি ধমকে বললেন যে সে খোঁজে আমার দরকার কি। তারপর জানালেন যে তার শরীরের এখন যথেষ্ট উন্নতি হয়েছে এবং এরপর তিনি নিয়মিতভাবে জাহাজের কাজে দেখাশোনা করবেন। তারপর? দীপক আগ্রহপূর্ণভাবে প্রশ্ন করে। তারপর তিনি বললেন যে রেঙ্গুনে এসে জাহাজ যখন নোঙর করেছে তখন আরেকবার সেফটি ভল্টটি পরিদর্শন করবেন তিনি। এই বলে তিনি চাবি দিয়ে সেফটি ভল্টের তালা খুলে ভিতরে যান এবং দরজা বন্ধ করেন। তারপর ভিতরে গিয়ে তিনি কি করেন তা অবশ্য আমরা জানি না। অবশেষে বের হলেন প্রায় 8 ঘন্টা পর। বেরিয়েই গম্ভীর মুখে তিনি চলে গেলেন। তারপর আর তিনি এধারে আসেননি? না হুজুর। দীপক লোকটির সঙ্গে আর কোনো কথা না বলে গম্ভীরভাবে রতনকে সঙ্গে নিয়ে নিজের কেবিনের দিকে চলল। রতন প্রশ্ন করল, ক্যাপ্টেনের সঙ্গে আর একবার দেখা করবার চেষ্টা করবি না? গম্ভীরভাবে দীপক উত্তর দিল, না, কোনো লাভই হবে না তাতে। কেন? ক্যাপ্টেন মুলার আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন না, কিন্তু তার এই ধরনের অন্যায়ের সমর্থন করা কোনো ক্রমে উচিত নয়। কিন্তু ক্যাপ্টেনের ওপর আমাদের কোনো হাত নেই, এ কথা ভুলে যেও না বন্ধু।
হাত নেই বলে কি চুপচাপ থাকবো? বেশি উত্তেজনা প্রকাশ করলে বিপদের সম্মুখীন হতে হবে। তাহলে এভাবে আমাদের পাহারা দেবার অর্থ কি? সেটা সিঙ্গাপুরে পৌঁছে রিপোর্ট করলে ক্যাপ্টেনকে তার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু তার আগে তার যা ইচ্ছা তিনি করতে পারেন। কোনো কথা না বলে চিন্তিত মনে রতন পায়চারি করতে লাগল। বেলা 11টা বাজল। ডাইনিং রুমের বেল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের সচকিত করে তুলল। তারা সকলেই একে একে এগিয়ে গেল ডাইনিং রুমের দিকে। রতনের দিকে চেয়ে দীপক চ্যাটার্জি বলল, তুইও ডাইনিং রুমের দিকে যা, আমার একটু জরুরি কাজ আছে, সেটা শেষ করে তারপর যাব। রতন একটু চিন্তা করে বলল, কি জরুরি কাজটা একবার শুনি। এভাবে তুই নিজে কাজ করবি আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব, এটা বিশ্রী লাগছে আমার। দীপক হেসে বলল, সব সময় কৌতূহল ভালো নয়, যথাসময়ে যা কিছু জানাবার ঠিকই জানাবো, কিন্তু একা বিপদের মধ্যে জড়ানো, সেটাতে চিন্তার কারণ নেই কিছু। বিপদ ঘটলে আমাদের দুজনের একসঙ্গেই ঘটবে, কিন্তু এখন তোর ডাইনিং রুমে যাওয়া অবশ্যই উচিত। বেশ। কোনো আপত্তি না করে রতন অনিচ্ছা সত্ত্বেও ডাইনিং রুমের দিকে চলল। রতন চলে গেলে দীপক একাই এগিয়ে চলল ওয়্যারলেস অপারেটরের ঘরটির দিকে। জাহাজের এক কোণে দোতলার ওপরে ওয়্যারলেস অপারেটরের ঘর। ঘরখানি ভেতর থেকে বন্ধ ছিল। দীপক বাইরে থেকে 3 বার টোকা দিল। দরজা খুলল। দ্বার পথে দাঁড়িয়ে অপারেটর মিস্টার সেনগুপ্ত। দীপককে দেখে তিনি সাদরে আহ্বান জানালেন, আসুন মিস্টার চ্যাটার্জি। তারপর হঠাৎ আমার ঘরে আপনার শুভ পদার্পণ, কী ব্যাপার বলুন তো? দীপক হেসে বলল, ব্যাপার একটু আছে স্যার, কিন্তু সেটা অত্যন্ত গোপনে রাখতে হবে। কি ব্যাপার? আপনি সিঙ্গাপুরে পার্সোনাল রিস্কে একটা মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু ক্যাপ্টেনের অনুমতি ছাড়া? উপায় নেই মিস্টার সেনগুপ্ত, ক্যাপ্টেন কিছুতেই এ ব্যাপারে অনুমতি দেবেন না। কেন? কারণ মেসেজটা তারই বিরুদ্ধে। সে কি মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, আপনাকে সিঙ্গাপুরে মেসেজ প্রেরণ করতে হবে যে ক্যাপ্টেন মুলার কাল রাত্রে গভর্নমেন্টের সেফটি ভল্ট খুলে ভেতরে ছিলেন 8 ঘন্টার ওপর, অথচ নিজে অসুস্থ বলে কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। তার এই আচরণ সন্দেহজনক। বুঝলাম মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমাকে এর জন্য কৈফিয়ত দিতে হতে পারে, আর ক্যাপ্টেন জানতে পারলে আমাকে পদচ্যুত করবেন। সেজন্যই তো এটা করতে হবে অত্যন্ত গোপনে আর আপনার নিজস্ব দায়িত্বে। বেশ, আপনার কথা রাজি হলাম মিস্টার চ্যাটার্জি, কারণ অন্যায়কে আমি কোনো দিনই প্রশ্রয় দিই না। কিন্তু ধরা পড়লে আপনার শাস্তি হতে পারে, এটা জেনেই ও কাজে হাত দেবেন মিস্টার সেনগুপ্ত। বেশ, আমি প্রস্তুত। মিস্টার সেনগুপ্ত মেসেজ পাঠাতে শুরু করলেন। দীপক দাঁড়িয়ে রইল চুপচাপ। এত বড় একটা ঘটনায় সে যে যথেষ্ট বিহ্বল হয়ে পড়েছে, এটা তার দিকে চাইলেই বোঝা যায়। দরজায় কড়া নড়ে উঠল। কে? দরজা খুললেন মিস্টার সেনগুপ্ত। অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন ঘরের দরজায় দাঁড়িয়ে স্বয়ং ক্যাপ্টেন মুলার। হাতে তার উদ্যত একটি রিভলভার। মিস্টার মুলার সক্রোধে বললেন, আপনাকে আমি সাসপেন্ড করলাম মিস্টার সেনগুপ্ত। ওয়্যারলেস রুমের দরজা এখন থেকে বন্ধ থাকবে। তারপর তিনি সঙ্গী 2 জন লোকের দিকে চেয়ে বললেন, ওকে বন্দি করো। 2 জন রাইফেলধারী প্রহরী এসে দীপককে বন্দি করে নিয়ে চলল। জাহাজের নিচের একখানা ঘরে দীপককে পুরে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হলো। দীপক সবিষয়ে লক্ষ্য করল রতনকে তার আগেই বন্দি করে সেখানে রাখা হয়েছে। ক্যাপ্টেন মুলার একজন প্রহরীর দিকে চেয়ে বললেন, তুমি এখানে পাহারা দাও, দেখো যেন ওরা 2 জন পালাতে না পারে, তোমাকে মোটা বকশিস দেবার ব্যবস্থা করব। প্রহরীটি লম্বা সেলাম ঠুকতেই মিস্টার মুলার অন্য সঙ্গীটিকে নিয়ে অদৃশ্য হলেন। দীপক ও রতনকে বন্দি করে ক্যাপ্টেন মুলার দ্রুত পথে চললেন ইঞ্জিন ঘরের দিকে। সেখানে তখন জাহাজের 2 জন কর্মচারী এবং আরও কয়েকজন লোক কাজ করছিল। ক্যাপ্টেন মুলারকে দেখে সকলেই উঠে দাঁড়ালো সসম্ভ্রমে। ক্যাপ্টেন মুলার একজন কর্মচারীর দিকে চেয়ে প্রশ্ন করলেন,
জাহাজ এখন কত স্পিডে চলছে? ইঞ্জিন রুমের প্রধান কর্মচারী মিস্টার রক্ষিত বললেন, ঘন্টায় 22 মাইল স্যার। এত কম? এ জাহাজের পক্ষে ওটাই যে খুব বেশি স্পিড তা তো আপনি জানেন স্যার। না, এতে চলবে না। ঘন্টায় অন্তত 40 মাইল স্পিডে চালান। ক্যাপ্টেন মুলারের স্বরে দৃঢ়তা। কিন্তু এতে জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে স্যার। এমন স্পিড এই জাহাজ কোনো মতেই সহ্য করতে পারবে না। এতগুলি যাত্রীর জীবন বিপন্ন হবে। মিস্টার রক্ষিতের স্বরে ভয়ার্থ ভাব ফুটে উঠল। এস মালাবারের দায়িত্ব এখন আমার হাতে মিস্টার রক্ষিত। এত বছর ধরে আমি এর ক্যাপ্টেন্সি করছি। আমি জানি কতটা স্পিডে সহ্য করতে পারে। আমার আদেশ না মানলে অন্য লোককে আমি আপনার স্থানে কাজ করাতে বাধ্য হব। গম্ভীর মুখে মিস্টার রক্ষিত বললেন, আপনার আদেশই প্রতিপালিত হবে স্যার। ক্যাপ্টেন মুলার আর কোনো কথা না বলে হন হন করে নিজের ঘরের দিকে চললেন। জাহাজের স্পিড বাড়িয়ে দিলেন মিস্টার রক্ষিত। আকস্মিক বেগের প্রাবল্যে সারা জাহাজটা যেন থরথর করে একবার কেঁপে কেঁপে উঠল। সমস্ত জাহাজের কর্মচারী আর যাত্রীদের মধ্যে পড়ে গেল উদ্বেগ আর চাঞ্চল্যের সারা। এস মালাবার এত বেশি বেগ কোনো মতেই সহ্য করতে পারবে না। মিস্টার রক্ষিতের অ্যাসিস্ট্যান্ট তার দিকে চেয়ে প্রশ্ন করলেন, ক্যাপ্টেন মুলারের কি হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে স্যার? কেন বলো তো? তিনি হঠাৎ যেন অসুখ থেকে উঠে অন্য মানুষ হয়ে গেছেন। তার মেজাজ গেছে বদলে। সেই সুন্দর নম্র মানুষ যে কি করে এত পরিবর্তিত হতে পারেন বুঝতে পারছি না। জাহাজের অন্য কয়েকজন কর্মচারীও মিস্টার রক্ষিতকে ঘিরে ধরেছিল। তাদের একজন বললে, এ ধরনের অন্যায়কে আমরা কিছুতেই সহ্য করতে পারি না স্যার। আপনি জাহাজের গতি কমিয়ে দিন। ক্যাপ্টেনের মাথা খারাপ হবার জন্যে এতগুলো লোককে মিথ্যা মরতে হবে কেন? এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন অপারেটর মিস্টার সেনগুপ্ত। তার দিকে চেয়ে মিস্টার রক্ষিত প্রশ্ন করলেন, আপনি এখানে কেন? আমাকে সাসপেন্ড করেছেন মিস্টার মুলার, আর বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি ও রতনলালকে তিনি বন্দি করেছেন। কর্মচারীদের মধ্যে গুঞ্জনের সাড়া পড়ে গেল। এ সম্পূর্ণ অসম্ভব। প্রয়োজন হলে আমরা বিদ্রোহ করে ক্যাপ্টেনকে বন্দি করব। কিন্তু মিস্টার সেনগুপ্ত বললেন, বেশ, আপনারা আমাকে অপারেটিং রুমের চাবি খুলে দিন। আমি এক্ষুনি সব কথা সিঙ্গাপুরে জানিয়ে দিচ্ছি। কিন্তু ক্যাপ্টেনের বিরুদ্ধে এভাবে প্রকাশ্য বিদ্রোহ করা কি উচিত হবে? মিস্টার রক্ষিত চিন্তান্বিত স্বরে বললেন, নিশ্চয়ই উনি কৈফিয়ত দিতে পারবেন। তা নইলে। না মিস্টার রক্ষিত। মিস্টার সেনগুপ্ত বললেন, ওর মাথা যে এখন সুস্থ নয় তা বেশ বুঝতে পারছি। চলুন আমরা জাহাজের গতি কমিয়ে এক্ষুনি অপারেটিং রুমে যাই এবং সব কথায় হেড অফিসে জানাই। তক্ষুনি জাহাজের গতি কমিয়ে দেওয়া হলে যাত্রীরা যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। তারপর সকলে মিলে চলল অপারেটিং রুমের দিকে। প্রয়োজন হলে তালাটি ভেঙে ফেলে অপারেটিং রুম খুলে সব কথা হেড অফিসে জানাতে হবে। মিস্টার রক্ষিত ও মিস্টার সেনগুপ্ত এগিয়ে চললেন সবার আগে। তার পেছনে জাহাজের অন্যান্য কর্মচারীরা। একজন শুধুমাত্র রইল ইঞ্জিন রুমের চার্জে। ধীরে ধীরে সময় কেটে চলেছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা। অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছে রতনলাল। এইভাবে যে ক্যাপ্টেন মুলারের আদেশে তাদের বন্দী হতে হবে এ কথা সে বোধহয় কল্পনাতেও স্থান দেয়নি। দীপক কিন্তু অদ্ভুতভাবে শান্ত। তার ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে সে এর জন্যেই পূর্বেই প্রস্তুত ছিল। বিকেল হয়ে এলো। হাতঘড়ির দিকে চেয়ে দীপক দেখল বেলা 4টে। দারুণ ক্ষুধায় পেটটা চৌচো করছিল। রতনের দিকে চেয়ে সে বলল, কেন তোকে তখন ডাইনিং রুমে পাঠিয়েছিলাম এখন বুঝতে পারছিস তো? তুই দিব্যি খেয়ে এলি আর আমার পেট খিদে জ্বলছে। কিন্তু আপাতত আমারও যে এক কাপ চায়ের প্রয়োজন বন্ধু। রতন বলল, সে চিন্তা করে লাভ নেই ভাই। পেটের ক্ষুধাটা পেটেই চেপে রাখতে হবে। কিন্তু কোনো উপায় কি নেই? হ্যাঁ, একটা উপায় হয়তো আছে, সেটাই এখন চেষ্টা করে দেখব। দীপক জানালার কাছে এগিয়ে গিয়ে খটখট করে টোকা দিতে থাকে। জানালার নিচের ছোট্ট একটা অংশ খুলে যায়। ফাঁক দিয়ে মুখ বের করে প্রহরীটি বলে, কি যাই? দীপক একটা 5 টাকার নোট ছিদ্র দিয়ে বের করে দিয়ে বলে, কিছু খাবার বন্ধু। নোটটি নিয়ে লোকটি চলে যায়।
একটু পরে সে গোটা 2 মামলেট, 1খানা রুটি আর 2 কাপ চা জানালা খুলে ভেতরে দেয়। রতনের দিকে চেয়ে দীপক বলে, আপাতত এতেই তৃপ্ত থাকতে হবে বন্ধু। নাও, চাটা খেয়ে নাও। এভাবে উৎকোচ দিয়ে যতটুকু পাওয়া যায়। ধীরে ধীরে খাবারের দিকে মনোসংযোগ করে ওরা। খাওয়া শেষ হয়ে গেলে দীপক আবার খটখট করে টোকা মারতে থাকে। জানালাটা খুলে যায়। দীপক প্লেটগুলো বের করে দেয়। তারপর 10 টাকার 1খানা নোট জানালা পথে গলিয়ে দিয়ে বলে, রাতের খাবার চাই কিন্তু, রাত ঠিক 9টার সময়। প্রহরী হাসি মুখে ঘাড় নেড়ে জানালাটা বন্ধ করে দেয়। ক্যাপ্টেন মুলার জোরে জোরে পা ফেলে এগিয়ে এসে জাহাজের কর্মচারীদের দিকে চেয়ে বলেন, আপনারা আমার কথা মতো কাজ করবেন কিনা, আমি শেষবারের মতো তা জানতে চাই। মিস্টার রক্ষিত বলেন, জাহাজের গতি যদি এইভাবে বজায় থাকে তাহলে কাজ চলবে, তা না হলে আমরা নিজেদের হাতে জাহাজের দায়িত্ব গ্রহণ করব। আপনার পাগলামিকে এভাবে প্রশ্রয় দেওয়া যেতে পারে না। কি করতে চান আপনারা? জাহাজের গতি বাড়াতে বলা হলে আমরা আপনাকে বন্দি করতে বাধ্য হব। তারপর অপারেটিং রুমের তালা ভেঙে আমরা মেসেজ পাঠাবো। আর যদি জাহাজ এই গতিতেই চলে তাহলে আমরাও পূর্ববৎ কাজ করব। বেশ, তাহলে এভাবেই চলুক, কিন্তু পরে আপনাদের এর জন্যে কৈফিয়ত দিতে হবে। গজগজ করতে করতে প্রস্থান করেন ক্যাপ্টেন মুলার। জাহাজের কর্মচারীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অভিশপ্ত জাহাজের বুকেও রাত নামে। ধীরে ধীরে সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে রাতের নিবিড় কালো আধার। রাত 9টা। ঠক ঠক করে দীপকের দরজার উপর টোকা পড়তে থাকে। কে? দীপক প্রশ্ন করে। খাবার এনেছি স্যার, বাইরের তালা খুলে দিয়েছি, দরজার খিল খুলুন। দরজা খুলে দিতেই রিভলভার উঁচিয়ে ধরে থালা হাতে প্রহরীটি প্রবেশ করে। তারপর খাবার রেখে প্রস্থান করে। দরজা আবার পূর্বের মতো বন্ধ হয়ে যায়। খাওয়া শেষ করে রতন টোকা দেয়, খাওয়া হয়ে গেছে, থালা নিয়ে যাও। রিভলভার উঁচিয়ে ধরে লোকটি প্রবেশ করে, কিন্তু ঘরের কোণে ক্ষিপ্ত ব্যাঘ্রের ভঙ্গিতে ওত পেতে বসেছিল দীপক। লোকটি প্রবেশ করতেই তীব্র বেগে তার দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে রিভলভারটি কেড়ে নেয়। তারপর লোকটিকে বন্দি করে তার পোশাকে নিজেকে সজ্জিত করে নিতে বেশিক্ষণ লাগে না। দুজনে বেরিয়ে এসে দরজায় তালা দিয়ে দেয়। প্রহরীর পরিবর্তে এবার পায়চারি করতে থাকে ছদ্মবেশী দীপক চ্যাটার্জি। রাত 12টা। ক্যাপ্টেন মুলার আসেন জাহাজ পরিদর্শন করতে। প্রহরীর দিকে চেয়ে প্রশ্ন করেন, বন্দিরা কি করছে এখন? দীপক কণ্ঠ পরিবর্তন করে বলে, ঘুমোচ্ছে হুজুর। ক্যাপ্টেন মুলারের ঠোঁটে ফুটে ওঠে বিজয়ীর হাসি। বলেন, ঘুমোক, ভালোভাবে পাহারা দাও তুমি, প্রচুর বকশিস দেবার ব্যবস্থা করব। দীপক সেলাম ঠুকে বলে, জি হুজুর। ক্যাপ্টেন মুলার দ্রুত পদে প্রস্থান করেন। জাহাজ এসে নোঙর করে সিঙ্গাপুরে। গভর্নমেন্টের লোক, পুলিশ, মিলিটারিতে জাহাজ যেন ভর্তি হয়ে যায়। পুলিশের চিফ অফিসার ক্যাপ্টেন মুলারের সঙ্গে শেক হ্যান্ড করে বলেন, আশা করি কোনো অসুবিধা হয়নি? না। ক্যাপ্টেন মুলার হেসে উত্তর দেন, চলুন সেফ ভল্টের সোনাগুলি একবার পরীক্ষা করা যাক। আপনারা যান, আমি একটু পরে আসছি। ক্যাপ্টেন মুলার উত্তর দিলেন। পুলিশের চিফ তার দলের লোকদের নিয়ে এগোতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ কেবিনের প্রহরীটি বলে উঠল, দাঁড়ান স্যার, একটা কথা আছে। সকলে বিস্ময়ে হতবাক। প্রহরী হঠাৎ রিভলভারটি ক্যাপ্টেন মুলারের বুকের ওপর উঁচিয়ে ধরে বলে উঠল, একে গ্রেপ্তার করুন স্যার, ইনি হচ্ছেন ছদ্মবেশী দস্যু লিউসিন। সে কি? তাদের চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। বিশ্বাসঘাতক! চিৎকার করে ওঠেন ক্যাপ্টেন মুলার। প্রহরী মাথার পরচুলা খুলে ফেলে দেয়। দেখা যায় সেই ডিটেকটিভ দীপক চ্যাটার্জি স্বয়ং। ছদ্মবেশী ক্যাপ্টেন মুলার এর জন্য প্রস্তুত ছিল না। সে অবাক বিস্ময়ে চেয়ে দেখে। তারপর হঠাৎ গোল একটা বস্তু ছুড়ে দেয় মেঝের ওপর। স্মোক বম! চিৎকার করে ওঠে দীপক। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সারা কক্ষ। ধোঁয়ার আবরণ সরে গেলে দেখা যায় ছদ্মবেশী ক্যাপ্টেন মুলার
ওরফে দস্যু লিউসিন অদৃশ্য হয়ে গেছে। তক্ষুনি পুলিশের চিফ ও দলবল নিয়ে দীপক ছুটে ক্যাপ্টেনের ঘরের দিকে। সেখানে পাওয়া যায় কয়েকটি ব্যাগের মধ্যে সমস্ত সোনা বোঝাই করা। তারপর নিচের একটি গুপ্ত কক্ষে পাওয়া গেল বন্দি অবস্থায় আসল ক্যাপ্টেন মুলারকে। তাকে বন্দি করেই দস্যু লিউসিন ক্যাপ্টেন মুলারের ছদ্মবেশ ধরেছিল। ধীরে ধীরে সব ঘটনা প্রকাশ পায়। দস্যু লিউসিন ও তার সহকারী সিনফো প্রথমে ছিল দুজন খালাসির ছদ্মবেশে। তারপর তারা গভর্নমেন্ট সার্জেন্টদের হত্যা করে নিজেরাই সেই স্থান অধিকার করে। অবশেষে লিউসিন স্বয়ং ক্যাপ্টেনকে সরিয়ে তার স্থান দখল করেছিল। ছদ্মবেশী সিনফোকে গ্রেপ্তার করা হলো, কিন্তু দস্যু লিউসিনকে ধরা গেল না। মিস্টার মুলার শুধু বললেন, আমার দুঃখ হচ্ছে বেচারি গভর্নমেন্ট সার্জেন্ট দুজনের জন্যে। নীল সাগরের অতল গহ্বরেই এদের সমাধি রচিত হলো। পুলিশ চিফ বললেন, মিস্টার চ্যাটার্জি না থাকলে সোনাগুলিও লিউসিনের হস্তগত হতো। তার তীক্ষ্ণ বুদ্ধির জন্যেই এই যাত্রা রক্ষা পেল। মিস্টার মুলার বললেন, অযথা ধন্যবাদ দিয়ে একে আমি ছোট করতে চাই না। উনি যা করেছেন তা তুলনাহীন। রতন শুধু বলল, এ কদিন যা খাওয়ার কষ্ট গেছে, উহ। তার এ ধরনের কথায় সকলেই হো হো করে হেসে ওঠে।